আবারও স্বাগত অপরাধ সূত্রে। মেয়ে জামাইয়ের উড়নচণ্ডী স্বভাবে বিরক্ত হয়ে গায়ে হাত তুলেছিলেন শাশুড়ি। তখনই শাশুড়িকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয় জামাই মহিউদ্দিন হাসনাত। এই অপমানের প্রতিশোধ নিতে মাদ্রাসায় পঞ্চম শ্রেণী পড়ুয়া শ্যালক রিফাতকে ভাড়াটে খুনি দিয়ে ঠান্ডা মাথায় খুন করায় সে। মহিউদ্দিন হাসনাত, বয়স 22 বছর, ঝালকাঠির নলছিটির একটি মাদ্রাসা থেকে এইচএসসি সমমান আলিফ পাস। মাস 8 আগে বাবার বন্ধু তফাজ্জল হোসেনের সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়ে লিজাকে ফুসলিয়ে বাড়ি থেকে বের করে এনে বিয়ে করে। ও দুইবার আমার মেয়ে ঘর থেকে নিয়ে গেছে বিবাহের আগে। তখন আমি থানায় যে রেডি করছি। মাসটা ঠিক আমার মনে নেই যে মাসে বিবাহ হয়েছে। না, 1 বছর হয় নাই। দুজনের আগ্রহ বেশি ছিল। পালিয়ে করা বিয়ের ক্ষেত্রে সাধারণত যা হয়, লিজা হাসনাতের ক্ষেত্রেও তাই হয়েছে। মেয়ের কথা ভেবে এ বিয়ে মেনে নেন লিজার পরিবার। আমি তো মেয়ের অনেক চেষ্টা করছি, বুঝাইছি, বকা দিছি, মারছি। তারপর যখন বুঝে নাই, করিয়েই ফেলাইছে জিনিসটা, হাতে আর রাখে নাই, তখন আর কি করব। তখন যা বাবা মা করে ওইটাই আমি করছি, যে দেখি আমার কাছে রাখিয়া মেয়ের লেখাপড়া শিখাবো। ছেলেরাও বলছে, তুমি যদি টাকা পয়সা লেখাপড়া করো তাহলে তুমি বলো। কিন্তু হাসনাতের বাবা এড়িয়ে যাওয়া শুরু করেন অনেক দিনের পুরনো বন্ধু ছেলের শ্বশুর তফাজ্জল পরিবারকে। তারপর ওর বাবা মা আর আমাদের সাথে যোগাযোগ করে না। আর ওর বাবা ওনার সাথে আরো বলে, ছেলে উপযুক্ত মানুষ হয়ে আসতে পারলে আমি পরিচয় দেবো, না হইলে না। তবে লিজার পরিবার তো জামাই আর মেয়েকে ফেলে দিতে পারে না। এই যে 6 মাস আমার দ্বার রয়েছে, সমস্ত খরচা বহন আমি করছি, চাকরির জন্য টাকা পয়সা আমি দিছি। আর্মিতে চাকরি থেকে আসার পর অসুস্থ, আমরা ডাক্তার দেখাইছি। একটা জামাই হিসেবে যতটুক দায়িত্ব পালন করা, তার থেকে কোনোটা কম করি না। এই আমার যে ছেলে মারা গেছে, এই ছেলে মাছ খাইতো না, জীবনেও কোনো মাছ খাইতো না, চিংড়ি মাছ ছাড়া আর কোনো মাছ খাইতো না, একটু ডিম খাইতো। আমি এই ডিম থেকেও কাটতে তারে খাওয়াইছি, থাক বাবা তোর ভাইয়ের একটু দে। ওর আমি সন্তানের মতন পারলাম, খাইয়ে না খাইয়ে ওরে আমি খাওয়াইলাম। ওর পিছিয়ে এই 6 মাসে আমি প্রায় 30,000 টাকার মতন খরচা করছি। ওর একটা প্যান্ট শার্ট ছিল না, জুতা ছিল না, সবকিছু আমি দিয়েছি। বিয়ের 2 মাস পর সেনাবাহিনীর নন কমিশনড পদে চাকরি হলে প্রশিক্ষণ থেকে পালিয়ে আসে হাসনাত। চাকরি নেয় একটি কুরিয়ার সার্ভিস কোম্পানিতে। কিছুদিন পর কাউকে না জানিয়ে ওই চাকরিও ছেড়ে দেয় সে। আর্মি চাকরি কেন ছাড়ছে সেটা বলতে পারি না, কিন্তু কুরিয়ারের চাকরি ছাড়ছে। সে বলছে যে বাড়ি যেয়ে পড়াশোনা, মানে আইএ পাসটা করছে, 1 বছর মাঝখানে গ্যাপ গেছে, বিয়ে পড়বো, আমি বাড়ি যেয়ে পড়াশোনা ভর্তি হবো। এ নিয়ে আগস্ট মাসের শুরুর দিকে লিজাকে তুলে নিতে হাসনাতকে চাপ দেন শাশুড়ি। বলছিলাম যে তুমি বারে বারে চাকরি নাও, চাকরি ছাড়ো, তুমি আমার বাসা থেকে আমার মেয়ের নিয়ে চলে যাও। উনি বলছিল যে হ্যাঁ আমি নিবো কেন, আমার বাবা আপনাদের কাছে রেখে গেছে, আপনি আমার বাবার কাছে যান। বাবার কাছে ফোন দেন, বাবা যদি নিতে বলে আমি নিয়ে যাব। বকা না, হাত জাগাইছিলাম। রাগানিতে 2-3টা জুতো দিয়ে বাড়ি দিচ্ছে আমার। এই জুতো দিয়ে বাড়ি দেওয়ার পরে এরপরে আমি আমার খুবই লাগে। এর আগেও অনেক ছোটখাটো ব্যাপার নিয়ে বিবাহের পরে 6 মাস যে বাসায় ছিলাম, সাধারণভাবে তার মেয়েকে এবং আমাকে দুজনকে খুবই নির্যাতন করতাম শারীরিক। না, সে রিয়েকশন দেখায় না, সে আমার কাছে ক্ষমা চাইছে যে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এর দিন 4 পর হাসনাত নারায়ণগঞ্জে আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে চলে যায়। তোমার আম্মু বলছিল এখানে তুমি ঈদ করে যাও, ঈদের পরে আমি বাড়ি চলে যাব। তো আমি একটু মামার বাসা থেকে বেড়ায় আসি। আমি এই চাকরির কারণে এতদিন কোথাও বেড়াতে পারি না, এখন একটু মামার সাথে দেখা দিয়ে আসি। আশিকুর রহমান রিফাত, বয়স 10 কি 12, স্থানীয় একটি মাদ্রাসার 5ম শ্রেণীর ছাত্র। পড়ালেখার চেয়ে খেলাধুলার দিকে ঝোঁক বেশি তার, আর ঝোঁক দুলাভাই হাসনাতের সাথে ঘুরতে যাওয়ার দিকে। ইদানিং 2 মাস পর্যন্ত ওদের সম্পর্ক অনেক বেশি, আগে অতটা ছিল না। ও কোথাও গেলে নিয়ে যাইতো, ছেলে পরে এসে বলতো, আমি বলতাম না বা তুমি চলে গেছো, আমি বললে যাবো না। আম্মু ভাই আমার বলতে দেয় না, বলছে আসছে বলবো না। এই আশেপাশে খেলতো ওর সাথে, মানে উনি একলা একলা থাকতো তো বাসায়, তো কি করবে, তো ওদের সাথে খেলতো। এখন আমি বুঝি যে ওরা প্ল্যানিং করে ওর সাথে সম্পর্কটা করছে, যাতে ও ডাক দিলে আমার না বললেই ও ছুটে যাইবে ওর কাছে। 10 আগস্ট জুমার নামাজের পর খেয়ে দিয়ে খেলতে যাচ্ছে বলে মিরপুর মণিপুরের বাসার কাছের গলিতে যায় রিফাত। সন্ধ্যায়ও না ফেরায় টনক নড়ে পরিবারের। জুমার নামাজ পরে বাসা থেকে এখানে বাড়ি 3টে খাওয়া দাওয়ার পরে এখানে খেলাধুলা করছে, এই জায়গায় নিয়মিত এইখানে খেলাধুলা, এই বাচ্চাদের সাথে খেলাধুলা করে এখানে নিয়মিত। রাত 9টা পর্যন্ত চলে আশপাশের এলাকা আর আত্মীয়দের বাড়িতে খোঁজাখুঁজি।
9:30টার দিকে বাবার মোবাইলে ফোন করে ভয়ার্ত রিফাত। 1.5 মিনিটের আলাপে জানা যায় কে বা কারা পাচারের উদ্দেশ্যে অপহরণ করেছে তাকে। সে থরথরে কাঁপতেছে, আমি রিফাত, আমাকে আটক করেছে, আমাকে মুক্তিযুদ্ধ মার্কেট থেকে মাইক্রো করে নিয়ে গেছে, নিয়ে আমাকে আটক করে সদরঘাট তালাবদ্ধ ঘরে আটকায় রেখেছে। আমি জিজ্ঞাসা করলাম কোথায় বাবা, কয় সদরঘাট টেকা দেখি। এই পর্যন্ত বলছে যে ওরা আসতেছে। কারা আটকায় নিছে না বলতে পারে না, কাঁপতেছে, বলতেছে আমাকে আটক করেছে, আমাকে বাঁচাও। এই অবস্থায় সবকিছু জানিয়ে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন রিফাতের বাবা। তখন রাত 2:30টা। ইনফরমেশন দিয়েছেন যে 3টার সময় তার ছেলেকে পাওয়া যাচ্ছে না, বেলা 3টা থেকে পাওয়া যাচ্ছে না, এবং রাত্র 9:30টার দিকে তার বাবার মোবাইল নাম্বারে একটা নাম্বার থেকে ফোন করে ছেলে যে রিফাতই ফোন করে বলছে যে আমাকে একটা ঘরের ভিতরে আটকে রাখা হয়েছে, যেখান থেকে সদরঘাট দেখা যায়। ঘটনার 25 দিন পর গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার হাসনাত জানায়, ঘুরতে যাওয়ার কথা বলে সেদিন শ্যালক রিফাতকে মিরপুর 1 নম্বর মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে নিয়ে এসে একটি মাইক্রোবাসে তোলা হয়। এ সময় তার সাথে ছিল 30,000 টাকায় ভাড়া করা 2 খুনি মিঠু ও সাইফুল। বাসা দিয়ে বেরিয়েছে মানে 3টার পরে। এরপর আর কি ওরা দুজন দরজার এখানে দাঁড়া ছিল। আমি বলছি রিফাত বেরিয়ে দিকে আসো। আমাকে দেখার পর আসছে আমার কাছে, আসার পর বললাম আসে চলো আমরা ঘুরে আসি। এরপর পরে ও গাড়িতে উঠছে। 10ই আগস্ট রাত 9:30টার সময় হাসনাত তার শ্যালক রিফাতকে নিয়ে চলে আসে সিদ্ধিরগঞ্জ নাভানা ভুইয়া সিটির এই নির্জন প্রান্তরে। এ সময় সহযোগী ছিল আরো 2 জন, মিঠু এবং সাইফুল। হাসনাতের দাবি অনুযায়ী রিফাতকে মিঠু এবং সাইফুলের হাতে তুলে দিয়ে সে চলে যায়। এরপর রাত 11:30টার সময় ঠিক এই জায়গাটি থেকে উদ্ধার করা হয় রিফাতের গলাকাটা লাশ। এ প্রজেক্টের নিরাপত্তা কর্মীরা জানান, সন্ধ্যার পর এমনিতেই এই এলাকাটি জনমানব শূন্য হয়ে যায়। সেদিন কোনো মাইক্রোবাস প্রজেক্টে ঢোকেনি। তবে এখানে ঢোকার জন্য আশপাশে আরো অন্তত 10টি পথ আছে। রিফাতের আগে এই প্রজেক্ট থেকে অন্তত 10টি লাশ উদ্ধার করা হয়েছে। এই জায়গায় একটা কাটা দাগ ছিল, আর গলা জবাই দেওয়া ছিল, পিছনে হাত বাঁধা ছিল তার নিজের শার্ট দিয়ে। ঘুরতে এসেছিলাম একা, তখন দেখছিলাম, তখন মানে যখন করলাম যে মারার, তখন এই জায়গাটার কথা মনে পড়লো। কাজ করার পরে আমি জিজ্ঞাসা করেছি কি খবর, বলছে হ্যাঁ ঠিক আছে কাজ হয়ে গেছে। এরপর আমাদের 5,000 টাকা দিছি, বাকি টাকা মানে ঈদের পরে দেওয়ার কথা ছিল। একটি অজ্ঞাত পরিচয়ের ছেলের লাশ পাওয়া গেছে। টিভিতে এমন খবর দেখে রিফাতকে শনাক্ত করে তার পরিবার। লাশ দেখে রিফাতের পরিবার প্রথমেই সন্দেহ করে হাসনাতকে। তাকে আমি বারবার মোবাইলে কল করছি, তুমি আসো, তোমার স্যালারি পাওয়া যায় না। সে কোনো প্রতিবাদ করে নাই। সে বলতেছে আমি এখন আসতে পারবো না, এবং আসার সময় নাই, গাড়ি ঘোড়া বন্ধ, এই তালবাহানা। তখন তো আমাদের আগে সন্দেহ হয়ে গেছে যে এই লোক ছাড়া কাম হয়নি, এই লোকই কি কাজ করছে। মানে প্রথম যখন প্রমাণিত হওয়ার আগে শুনছি, তখন আমার কাছে একটু ডাউট ছিল যে করছে কিনা, করছে সত্যি কিনা। তখন নিজের মুখে স্বীকার করছে। এখন তো আমার বলার কিছু নাই, যেহেতু নিজের মুখে স্বীকার করছে, না করলে তার নিজের মুখে স্বীকার করতো না। কিন্তু শাশুড়ির উপর মনের ঝাল মেটাতে গিয়ে কেন রিফাতকে হত্যা করা? রাগ হচ্ছে শাশুড়ির উপরে, কিন্তু ছেলেকে রিফাতকে মারেন কেন? চিন্তা করছি তার ছেলে একটা, সে কষ্ট বেশি পাবে সেই জন্য। তবে হাসনাতের এই বক্তব্য মানতে রাজি নন রিফাতের মা। তার অভিযোগ, হাসনাত একজন ঠান্ডা মাথার অপরাধী। শ্বশুরের সম্পদ হাতিয়ে নিতে হাসনাত একমাত্র শ্যালককে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। আমার 2টা মেয়ে, একটা ছেলে, একে সরাই দিলে দুনিয়া থেকে সে সবকিছু বহাল থাকতে পারে, এবং সে মনে করতে পারে যে আমি এখানে সরাই দিলে আমি সবকিছু আমি তার সাথে চলে থাকতে পারি, ফিরতে পারি, আর কোনো সমস্যা হয় না। আমাকে কষ্ট দেওয়ার জন্য আমার মেয়েকে বুক দিলেই তো আমি কষ্ট পাইতাম। সে যদি একটা মারিয়ে ফেলাইতে পারে না, পারে একটা লোক মারিয়ে ফেলাইতে পারে। তার মনে হয়তো আরো রাগ থাকতে পারে বা নাও থাকতে পারে, সেটা আমি জানি না। এরকম একটি হত্যাকাণ্ডের পর হাসনাতের নির্লিপ্ত ভাব দেখে অবাক পুলিশও। হাসনাত এরকম ঘটনা আগেও ঘটিয়েছে কিনা সে বিষয়েও খোঁজ খবর নিচ্ছেন তারা। এই ছেলে এই ধরনের কাজ আগে থেকে করার অভ্যাস আছে। তা না হলে যে একটা চর থাপ্পড় একজন দিল, সাথে সাথে সে ডিসিশন নিয়ে ফেললো আমার শালাকার বাঁচা রাখবেন, আমি এরে মেরে প্রতিশোধ নেবো। এই টেন্ডেন্সিটা তখনই আসে যখন এই ধরনের কাজ করার তাদের আগে টেন্ডেন্সি থাকে। তা আমরা এখন দেখবো যে সে যেখানে লেখাপড়া করেছে, যেখানে সে আগে থাকছে, সেই জায়গায় তার কর্মকাণ্ড আমরা এখন খতিয়ে দেখবো যে সেগুলো করেছে কিনা। আর একটা জিনিস দেখবো, সেটা হলো যে সে কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত ছিল কিনা। শোকার্ত পরিবারের এখন একটাই চাওয়া, রিফাত হত্যার উপযুক্ত বিচার।
এই ছিল এবারের অপরাধ সূত্রে। দেখা হবে আগামী পর্বে।